আচ্ছা দেখেন, যেটা সমাধান করতেছিলাম এ জায়গায় বলছে মাসের শেষে কুরিন সঞ্চিতির জ্যার কত হবে, তার মানে সমাপনী কুরিন সঞ্চিতি বাইর করতে বলছে। তাহলে আমরা প্রারম্ভিক কুরিন সঞ্চিতিটা আগে লিখব। এই যে দেখেন, প্রারম্ভিক কুরিন সঞ্চিতিটা আমরা আগে লিখি। হ্যাঁ, কয় টাকা? এই যে দেখেন, প্রারম্ভিক কুরিন সঞ্চিতির ক্রেডিট জ্যার 15,000 টাকা, এটা আমরা আগে লিখব। এবার তার সাথে আমরা যোগ করব নতুন কুরিন সঞ্চিতি, এটা তোমাকে বাহির করে নিতে হবে। এই যে এটা বাইর করবা, এই যে বিক্রয়ের টাকার উপরে কয় পার্সেন্ট? 1.5। তাহলে বিক্রয়ের টাকা কত? 8 লক্ষ। এই 8 লক্ষ টাকার উপরে প্রথমে তুমি 1% ধরো, 1% আসবে কত? 8,000 টাকা। তারপরে আবার এই 8 লক্ষ টাকার উপরে 0.5 ধরো, এই যে 0.5 মানে 8,000 অর্ধেক আসবে 4,000। তাহলে 8,000 আর 4,000 কত হলো? 12,000। এবার এই দুইটা যোগ করো, যোগ করলে হবে 27,000। এবার তার থেকে বাদ দিব আমরা কুরিন। এই অঙ্কে কুরিন কিন্তু নাই যে বাদ দিব, তাহলে এটাই হবে সমাপনী কুরিন সঞ্চিতি, এটাই হবে সমাপনী কুরিন সঞ্চিতি। তাহলে এটাই হবে সমাপনী কুরিন সঞ্চিতি, এটাই হবে কি? সমাপনী কুরিন সঞ্চিতি, এটাই কিন্তু হবে সমাপনী কুরিন সঞ্চিতি। এবার দেখো প্রশ্নটা কি চাইছে, দেখবা আগে লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে। এবার কিন্তু লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে, তার মানে কুরিন খরচের টাকাটা বাহির করতে বলছে, কুরিন খরচ। তাহলে কুরিন খরচ বাহির করতে গেলে তোমাকে সবার আগে যেটা করতে হবে, এই জায়গায় দেখো, এই যে 2001 সালে শেষে 1 লক্ষ টাকা ছিল। এই যে দেখো, প্রাপ্য হিসাবের জের ছিল 1 লক্ষ টাকা, আর কুরিন ছিল 5,000 টাকা। এই কুরিনটা আগে লিখতে হবে, কুরিন। কুরিন কত? 5,000। এবার এই কুরিনের সাথে নতুন কুরিন সঞ্চিতি আমরা যোগ করব, নতুন কুরিন সঞ্চিতিটা আমরা যোগ করব। এটা বাহির করে নাও, কয় পার্সেন্ট? 4%। তাহলে 1 লক্ষ টাকার 4% মানে কত? 4,000। তাহলে হইল কত? 9,000 টাকা। এবার তার থেকে আমরা বাদ দিব পুরাতন কুরিন সঞ্চিতি। এই যে পুরাতন কুরিন সঞ্চিতি কিন্তু 3,000। তো আমরা যদি 9,000 থেকে 3,000 বিয়োগ করি, তাহলে থাকবে কত? 6,000 টাকা। তার মানে এই 6,000 টাকা হচ্ছে লাভ ক্ষতিতে বসবে, তার মানে আসবে কত? 6,000 টাকা। বলো তো এটা বুঝতে পারছো কিনা? এই যে কুরিন, তার সাথে আমরা যোগ করব নতুন কুরিন সঞ্চিতি, বাদ দিব আমরা পুরাতন কুরিন সঞ্চিতি। এই যে দেখো, 1 জানুয়ারিতে কুরিন সঞ্চিতি প্রথমে যেটা ছিল, এই যে শুরুতে যেটা, এই যে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি যেটা, এটাই কিন্তু পুরাতন কুরিন সঞ্চিতি হয়। তাহলে সেটা আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেওয়ার পর আমাদের কত আসছে? 6,000 টাকা আসছে। এবার দেখেন, 1998 সালের 1 তারিখে সন্দেহজনক ঋণ সঞ্চিতির জের 10,000 টাকা। ঋণ সঞ্চিতির জের মানে কুরিন সঞ্চিতির জের। ওই বছরে কুরিনের পরিমাণ ছিল 18,000 টাকা। পূর্ববর্তী বছরের কুরিন 5,000 টাকা পুনরুদ্ধার করা হয়। সারা বছরে মোট ধারে বিক্রয়ের পরিমাণ 10 লক্ষ টাকা। কুরিন সঞ্চিতির হার 2 ভাগ, শতকরা 2 ভাগ মানে 2%। বছর শেষে কুরিন সঞ্চিতির পরিমাণ কত? বছর শেষে কুরিন সঞ্চিতির পরিমাণ বাইর করতে বলছে। তাহলে বছর শেষে কুরিন সঞ্চিতির পরিমাণ বাইর করতে বললে প্রারম্ভিক কুরিন সঞ্চিতিটা দিয়ে শুরু করতে হবে। এই যে দেখেন, প্রারম্ভিক কুরিন সঞ্চিতি কত? 10,000। এবার তার সাথে আমরা যোগ করব নতুন কুরিন সঞ্চিতি, এটা আমরা বাহির করে নিব। নতুন কুরিন সঞ্চিতি কার উপরে বাহির করব? এই যে বিক্রয়ের উপরে। কয় পার্সেন্ট? 2%। 10 লক্ষ টাকার 2%, 10 লক্ষ টাকার 2% মানে 20,000। তাহলে কত? 30,000 টাকা। এবার তার সাথে আমরা যোগ করব ওই যে কুরিন পুনরুদ্ধার করছি, আদায় করছি,
এই 5,000 টাকা আমরা যোগ করব কুরিন পুনরুদ্ধার। এবার যোগ করার পরে যেই অ্যামাউন্ট আসবে ওই অ্যামাউন্ট থেকে তুমি কুরিনের টাকাটা বাদ দিবা। কুরিন মানে যেটা দেনাদার দিবে না, এই যে কুরিনের পরিমাণ 18,000 টাকা, এটা বিয়োগ করতে হবে। তাহলে 18,000 টাকা আমরা বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করে দিলে আমাদের রেজাল্ট আসবে কত? এই যে 17,000 টাকা। তাহলে কত আসবে? 17,000 টাকা। মাস শেষে কুরিন সঞ্চিতির পরিমাণ কত? 17,000 টাকা। দেখেন কুরিন সঞ্চিতির পরিমাণ কত? এই যে 17,000 টাকা। আপনি চাইলে শখের সাহায্য করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে মন চায় আপনি সেভাবেই কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দেখেন আপনাদেরকে কি চাইছে প্রশ্ন, আগে দেখেন এই যে কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ, এই কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ দেখেন এটা রাবিতে 22-23 আসছে। এটার মানে হচ্ছে কুরিন খরচের পরিমাণ বাইর করতে বলছে। তাহলে কুরিন খরচের পরিমাণ বাইর করতে গেলে আমরা প্রথমে কুরিনের টাকাটা দিয়ে আগে শুরু করব। এই যে 1996 সনে কুরিনের পরিমাণ 4,000 টাকা। তাহলে আমরা লিখব কুরিন 4,000। কুরিন কত? 4,000 টাকা। তার সাথে যোগ করব নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি যোগ করব। এটা দেওয়া থাকবে না, বাহির করে নিতে হবে। 5%। কার উপরে ধরবো আমরা? এই যে দেখেন দেনাদার উপরে ধরবো। আমরা দেনাদার উপরে কয় পার্সেন্ট ধরবো? 5% ধরবো। তাহলে দেনাদার আছে কত? 1,50,000। কয় পার্সেন্ট? 5%। তাহলে 5×15 7,500 টাকা। তার মানে কত? 7,500 টাকা। দেখেন এবার এই 7,500 টাকা আমরা এই জায়গায় লিখব। লিখার পরে যেই অ্যামাউন্ট আসবে তার থেকে আমরা পুরাতন কুরিন সঞ্চিতিটা বিয়োগ করবে। এই যে পুরাতন কুরিন সঞ্চিতি আমরা বিয়োগ করব। তাহলে হবে কত? 5,500। তাহলে হবে কত? 5,500। দেখেন কত হবে? 5,500 হবে। এই যে 5,500 প্রথমে কুরিন, তার সাথে যোগ করছি নতুন কুরিন সঞ্চিতি, তার থেকে আমরা বাদ দিয়ে দিছি কি? পুরাতন কুরিন। এই যে এটা কিন্তু পুরাতন কুরিন সঞ্চিতিটা বাদ দিছি। এই যে একদম শুরুতে বলছে এই যে দেনাদার এবং সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ। তার মানে এটা দেনাদার আর এটা হচ্ছে ঋণ সঞ্চিতি। ঋণ সঞ্চিতি মানে কি? কুরিন সঞ্চিতি। তার মানে যেহেতু এটা শুরুতে ছিল তার মানে এটা পুরাতন কুরিন সঞ্চিতি, মানে প্রারম্ভিক কুরিন সঞ্চিতিটাই কিন্তু পুরাতন কুরিন সঞ্চিতি, সেটা আমরা বিয়োগ করে দিব। নিম্নের কোনটি ব্যয় হিসাবে ধরা যায় না? কুরিন সঞ্চিতি। নিম্নের কোনটিকে ব্যয় হিসাবে ধরা যাবে না? সেটা হচ্ছে কি? কুরিন সঞ্চিতি। দেখেন নিম্নলিখিত সমন্বয় জাবেদা লিখনটির জন্য সর্বোত্তম ব্যাখ্যা কোনটি? মানে এটা কার? এই জাবেদাটা কার? কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে এটা হচ্ছে কুরিন সঞ্চিতির জাবেদা। কুরিন সঞ্চিতির জাবেদাটা কি? কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। এবার দেখেন 31শে ডিসেম্বর 2020 XYZ কোম্পানির বিবিধ দেনাদার 7,50,000 টাকা। সন্দেহজনক দেনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি 18,000 টাকা। 2020 সালে 30,000 টাকা অনাদায় যোগ্য দেনাদার মুছে ফেলা হয়। অতীতে অভিজ্ঞতা ইঙ্গিত করে যে দেনাদারের 3% আদায় যোগ্য, অনাদায় যোগ্য। 2020 সালে অনাদায় দেনা কত হওয়া উচিত? 2020 সালে অনাদায় দেনা কত হওয়া উচিত? তার মানে কুরিন খরচের পরিমাণ বাহির করতে বলছে। কুরিন খরচ বাহির করো, অনাদায় দেনার পরিমাণ বাহির করো। তাহলে প্রথমে আমরা কি করব? কুরিনের টাকাটা আগে লিখবো। কুরিন যেটা প্রশ্নে দেওয়া আছে, এই যে কুরিন কয় হাজার? 30,000 টাকা। এবার তার সাথে আমরা যোগ করব নতুন কুরিন সঞ্চিতি। এটা কিন্তু বাহির করে নিতে হবে তোমাকে।
নতুন কুরিন সঞ্চিতি আমরা বাইর করব এই যে দেনাদারের উপরে কয় পার্সেন্ট, দেনাদারের উপরে আমরা বাইর করব, পার্সেন্ট দিয়ে দিছে কয় পার্সেন্ট দেখো, দেনাদারের উপরে বাইর করতে হবে 3%। তাহলে দেনাদার আছে 7,50,000। তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও 7 লক্ষের উপরে 3% ধরলে তোমার জন্য ইজি হয়ে যাবে 21,000 টাকা। আবার তুমি 7 লক্ষের উপরে আর আছে কত 50,000, এবার এই 50,000 উপরে 3% ধরো 1500। তাহলে এই জায়গায় 21,000 আর 1500 22,500, টোটাল কত 22,500। তুমি একসাথে করতে বলো তো ভালো, 22,500। এবার এই দুইটা যোগ করো, দুইটা যোগ করলে হবে কত 52,500। এবার তার থেকে তুমি বাদ দিবা কি এই যে পুরাতন কুরিন সঞ্চিতি, যেটা শুরুতে ছিল 18,000 টাকা, পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে রেজাল্ট হবে কত 34,500। তার মানে এই যে 34,500 টাকা, 34,500। বলো বুঝতে পারছো কিনা, 34,500। একটি মাসের নিট বিক্রয় 8 লক্ষ টাকা এবং কুরিন সঞ্চিতি নিট বিক্রয়ের উপরে 2.5% হারে থাকতে হবে। মাসের প্রারম্ভে কুরিনের সঞ্চিতি হিসাবের ক্রেডিট যে ছিল 15,000 টাকা, মাস শেষে কুরিন সঞ্চিতি কত হবে? তার মানে মাস শেষে বলছে, তার মানে সমাপনী কুরিন সঞ্চিতির জের বাইর করতে বলছে। সমাপনী কুরিন সঞ্চিতির জের কিভাবে বাইর করব? এই যে দেখেন, তার সাথে আমরা যোগ করব প্রারম্ভিক কুরিন সঞ্চিতি। আগে লিখব প্রারম্ভিক কুরিন সঞ্চিতি। তো প্রারম্ভিক কুরিন সঞ্চিতি কত? এই যে দেখেন 15,000 টাকা। তার সাথে আমরা যোগ করব নতুন কুরিন সঞ্চিতি। এবার নতুন কুরিন সঞ্চিতি আমরা বাইর করে নিব 8 লক্ষ টাকার উপরে প্রথমে 2% বাইর করব, আসবে 16,000 টাকা। আবার এই 8 লক্ষ টাকার উপরে 0.5 আসবে 4,000 টাকা। তার মানে 16 আর 4 কত 20। তার মানে দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে কত 35,000 টাকা। তার মানে মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত 35,000 টাকা। মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত 35,000 টাকা। মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত 35,000 টাকা। এই যে দেখেন, প্রথমে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি কত দেও 15,000, তার সাথে যোগ করবেন নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি কত এই যে 2.5। এটা কার উপরে ধরতে হবে? বিক্রয়ের উপরে। বিক্রয় আছে কত 8 লক্ষ। 8 লক্ষ টাকার উপরে যদি আমরা ধরি তাহলে কত আসবে 20,000। আপনি 8 লক্ষ টাকার প্রথমে 2% ধরেন, তারপরে 0.5 ধরেন, তাহলে তো হয়। এবার দেখেন, বিবিধ দেনাদার 10,000 টাকা, কুরিন 5,000 টাকা, পুরাতন কুরিন সঞ্চিতি 7,500 টাকা, নতুন অনাদায় দেনা সঞ্চিতি 9,500 টাকা। অনাদায় দেনা সঞ্চিতি যেই কথা, কুরিন সঞ্চিতি একই কথা। তাহলে অনাদায় দেনার পরিমাণ কত? অনাদায় দেনা মানে কি জানেন? কুরিন খরচের পরিমাণ বাইর করতে বলছে। কুরিন খরচ বাইর করতে বলছে। কুরিন খরচ কি বাইর করতে বলছে? কুরিন খরচ। তাহলে কুরিন খরচ বাইর করতে গেলে প্রথমে আমরা কি লিখবো? কুরিন লিখব। প্রথমে আমরা কুরিনের টাকাটা লিখব, এই যে কুরিন 5,000 টাকা। তার সাথে যোগ করব নতুন কুরিন সঞ্চিতি। এই যে নতুন কুরিন সঞ্চিতি দিয়ে দিছে 9,500। তাহলে কত হইল 14,500। এবার তার থেকে বাদ দিবেন পুরাতন কুরিন সঞ্চিতি। এই যে স্পষ্ট দেওয়া আছে, পুরাতন কুরিন সঞ্চিতি স্পষ্ট দেওয়া আছে। তাহলে 7,000 টাকা। তাহলে অনাদায় দেনার পরিমাণ কত হবে বা কুরিন খরচের পরিমাণ কত হবে? 7,000 টাকা হবে। অনাদায় দেনার পরিমাণ বা কুরিন খরচের পরিমাণ কত হবে? 7,000 টাকা হবে। অনাদায় দেনার পরিমাণ বা কুরিন খরচের পরিমাণ কত হবে? 7,000 টাকা হবে। কুরিন আদায় হলো 50,000 টাকা। লেনদেনটির জাবেদা কি হবে? দেখেন, কুরিন আদায় হলো 50,000 টাকা। নগদান হিসাব ডেবিট,
অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এবার দেখেন এটা, দেনাদারের প্রারম্ভিক জের 5,000 টাকা, বিক্রয় ফেরত 1,000 টাকা, দেনাদার থেকে আমরা নগদে পেয়েছি 10,000 টাকা, দেনাদারের সমাপনী জের 2,000 টাকা হলে ধারে বিক্রয়ের পরিমাণ কত? তো ধারে বিক্রয়ের পরিমাণ বাইর করতে গেলে আমাদেরকে প্রথমে সমাপনী দেনাদার লিখতে হবে, যেটা আমাদের হাতে এখনো আছে দেনাদার। তাহলে সমাপনী দেনাদার হচ্ছে কত? 2,000। এবার দেনাদার কাছ থেকে আমি নগদে যেটা পেয়ে গেছি, নগদে পেয়েছি আমরা কত? দেনাদারের কাছ থেকে 10,000, সেটা লিখে ফেলেন। এবং দেনাদার আমাকে ফেরত দিছে কত? 1,000, সেটাও কিন্তু যোগ হবে। পণ্য ফেরত দিছে 1,000, তাহলে এবার এই সবগুলো যোগ করেন, তাহলে কত হইল? 13,000। এবার তার থেকে আমাদের প্রারম্ভিক দেনাদার যেটা ছিল সেটা বিয়োগ করেন। প্রারম্ভিক দেনাদার যেটা ছিল, প্রারম্ভিক দেনাদার ছিল কত? 5,000, বিয়োগ করলে থাকবে কত? 8,000। তার মানে এই 8,000 টাকা ছিল আমাদের ধারে বিক্রয়ের পরিমাণ। এই যে দেখেন, ধারে বিক্রয়ের পরিমাণ কত? 8,000 টাকা। ধারে বিক্রয়ের পরিমাণ কত? 8,000 টাকা। মোট অনাদায়ী পাওনা 20,000 টাকা। এটা হচ্ছে মোট অনাদায়ী পাওনা, 1 বছরে 20,000 টাকা। রেওয়া মিলে অনাদায়ী পাওনা আছে 16,000 টাকা। রেওয়া মিলে যেটা দেওয়া থাকে এটা পুরাতন, তাহলে এই বছরে নতুন অনাদায়ী পাওনা কত টাকা? 4,000 টাকা। তাহলে দেনাদার হতে বাদ যাবে কত টাকা? দেনাদার থেকে সবসময় বাদ যায় নতুনটা, তাহলে দেনাদার থেকে বাদ দিতে হবে আমার 4,000 টাকা। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে কোন অনাদায়ী পাওনাটা বাদ দেই? নতুন অনাদায়ী পাওনাটা বাদ দিব। তাহলে এই জায়গায় নতুন অনাদায়ী পাওনা কত? 4,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা কত? 4,000 টাকা। দেখেন এই জায়গায় আমাকে প্রশ্নটা কি বলছে? কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ কত টাকা? কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ মানে হচ্ছে কুরিন খরচের পরিমাণ বাইর করতে বলছে। কুরিন খরচের পরিমাণ বাইর করতে বলছে। তো কুরিন খরচের পরিমাণ বাইর করতে বললে আমরা প্রথমে কোনটা লিখবো? কুরিনের টাকাটা লিখবো। এই যে দেখেন 2016 সালে কুরিনের পরিমাণ দাঁড়ায় 1,000 টাকা, তাহলে আমরা লিখবো কুরিন 1,000। তার সাথে যোগ করব নতুন কুরিন সঞ্চিতি, এই যে 6%। এটা কার উপরে ধরবো? দেনাদারের উপরে। এই যে 45,000 টাকার উপরে ধরবো। তাহলে আমরা যোগ করব নতুন কুরিন সঞ্চিতি। এই 45,000 টাকার উপরে আমরা কয় পার্সেন্ট ধরবো? 6%, তাই তো? তুমি প্রথমে 1% বাইর করে নিতে পারো, অথবা ডিরেক্টলি 45,000 টাকার উপর আমরা 6% ধরলে আসবে কত? 2700। আমি যদি আলাদা আলাদা করে করি তাও কিন্তু হবে। এক কাজ করতে পারো, তুমি 40,000 টাকার উপরে 6% ধরো, তোমার জন্য সুবিধা হবে। 40,000 টাকার উপরে 6% ধরলে আসবে 2,400। তারপরে আবার 5,000 টাকার উপরে 6% ধরলে আসবে কত? 300। তাহলে 2,400 আর 300 কত? 2700। তাহলে এই জায়গায় লিখো 2700, তাহলে আসবে 3,700। এবার তার থেকে আমরা বাদ দিব কি? এই যে পুরাতন কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিন সঞ্চিতি কত? 2,500, তাহলে হবে 1,200। পুরাতন কুরিন সঞ্চিতি হবে কত? 1,200। দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে দেখেন অতিরিক্ত পরিমাণ কত টাকা? কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ হচ্ছে 1,200 টাকা, অথবা আমরা কুরিন খরচ হিসাবে কত টাকা দেখাবো? 1,200 টাকা দেখাবো। প্রথমে আমরা কুরিনটা লিখে নিলাম, তার সাথে নতুন কুরিন সঞ্চিতি আমরা যোগ করলাম, এটা বাহির করে নিছি। তার থেকে আমরা বাদ দিছি পুরাতন কুরিন সঞ্চিতি। কি বাদ দিছি? পুরাতন কুরিন সঞ্চিতি। কখন সম্ভাব্য কুরিন সঞ্চিতি রাখা হয়? হ্যাঁ, কুরিনের সম্ভাবনা দেখা দিলে। কুরিনের সম্ভাবনা দেখা দিলেই কিন্তু আমরা কুরিন সঞ্চিতি রাখবো। অনাদায়ী পাওনা বা কুরিন হলো কি? নিশ্চিত একটা ক্ষতি। নিশ্চিত একটা কি? ক্ষতি।
এবার দেখেন, কোন প্রকার কুরিন সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে 20,500 টাকা। 20,500 টাকা। কুরিন সঞ্চিতি 1850, এটা একটা দশমিক হবে 1850। কুরিন হিসাবে বিবেচিত দেনাদারের অংশ 500, এটা কিন্তু দশমিক, কিন্তু এই যে 500, এই শূন্য নেওয়া যাবে না। দেনাদারের উপরে 10% কুরিন সঞ্চিতি এবং 5% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত? বাট্টা সঞ্চিতির পরিমাণ আমরা কার উপরে বাইর করি? নিট দেনাদার উপরে ধরতে হবে। তাহলে এই যে দেখো, দেনাদার দেওয়া আছে কত? 20,000। এই 20,000 থেকে প্রথমে তুমি বাদ দিবা কুরিনটা, এই যে যেটা দেনাদার দিবেন, এই যে 500, এই 500 তোমাকে আগে বাদ দিতে হবে। দেনাদার হচ্ছে 20,500, তার থেকে বাদ দিবা দেনাদার যেটা দিবে না, তাহলে দেনাদারের পরিমাণ দাঁড়াবে কত? 20,000। এবার এই দেনাদার উপরে আমাকে 10% কুরিন সঞ্চিতি ধরতে হবে। তো দেনাদার উপরে যদি আমি 10% কুরিন সঞ্চিতি ধরি, তাহলে আমার আসবে কত? 2,000। এই 2,000 টাকাও কিন্তু দেনাদার থেকে বাদ দিতে হবে। এই যে দেখেন, 20,000 থেকে এই 2,000 বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা আসবে, এই যে 18,000, এই 18,000 টাকার উপরে আমাকে 5% ধরতে হবে। তো 18,000 টাকার উপরে 5% ধরলে কত? 900 টাকা। তার মানে বাট্টা সঞ্চিতি হবে কত? 900 টাকা। অর্থাৎ দেনাদার থেকে আগে সবকিছু বাদ দিয়ে নিতে হবে। দেনাদার থেকে সবকিছু বাদ দেওয়ার পরে যেটা থাকবে, ওই টাকার উপরেই কিন্তু আমাকে বাট্টা সঞ্চিতিটা ধরতে হবে। দেনাদার 55,200 টাকা, পুরাতন কুরিন 100 টাকা, নতুন কুরিন 200 টাকা, এবং কুরিন সঞ্চিতি 5% হলে কুরিন সঞ্চিতি কত হবে? খেয়াল করেন, এটা খেয়াল করেন। দেনাদার কত? 55,200 টাকা। এবার পুরাতন কুরিন 100, নতুন কুরিন হচ্ছে 200 টাকা। তাহলে কুরিন সঞ্চিতি 5%, তাহলে আমরা আগে এই যে দেখেন, দেনাদার হচ্ছে 55,200, এই যে 55,200 থেকে আমি 200 বাদ দিব, তাহলে থাকবে কত? 55,000। এবার এই 55,000 টাকার উপর আমি কয় পার্সেন্ট ধরবো? 5% ধরবো। তো 55,000 টাকার উপরে 5% ধরলে কত আসবে? 2750। আপনি প্রথমে 50,000 টাকার উপরে 5% ধরেন, আসবে কত? 2500। তারপরে আবার এই 5,000 টাকার উপরে 5% ধরেন, আসবে কত? 250। এবার এই দুইটা যোগ করেন, এই যে এই দুইটা যোগ করলে হবে কত? 2750। যোগ করলে হবে কত? 2750। দেখেন, যদি অনাদায় দেনা 2,000 টাকা, পুরাতন অনাদায় দেনা সঞ্চিতি 2,500 টাকা হয়, নতুন অনাদায় দেনা সঞ্চিতি 2,200 টাকা রাখার সিদ্ধান্ত নেয়, তবে লাভ ক্ষতি হিসাবে ডেবিট হবে কত? এবার লাভ ক্ষতি হিসাবে ডেবিট হবে কয় টাকা বাইর করতে বলছে। তো এটা লাভ ক্ষতি হিসাবে আমরা কিভাবে বাইর করব? প্রথমে আমরা লিখবো কুরিন। এই যে দেখেন, কুরিনটা লিখবো। কুরিন কত? 2,000 টাকা। কুরিন কত? 2,000 টাকা। তার সাথে যোগ করব নতুন কুরিন সঞ্চিতি, এই যে নতুন কুরিন সঞ্চিতি 2,200। তো 2,200 যোগ করলে হবে কত? 4,200। এবার তার থেকে আমরা বাদ দিব কি? পুরাতনটা। এই যে পুরাতনটা বাদ দিব আমরা। পুরাতন কত? 2,500। তো 2,500 বিয়োগ করেন। 2,500 যদি আমরা বিয়োগ করি, তাহলে থাকবে কত? 1,700। তার মানে এই যে লাভ ক্ষতি হিসাবে আমরা কয় টাকা দেখাবো? 1,700 টাকা দেখাবো। লাভ ক্ষতি হিসাবে কত টাকা দেখাবো? 1,700 টাকা দেখাবো।
এই যে দেখেন কুরিন 2000, নতুন কুরিন সঞ্চিতি 2200 যোগ করলাম, বাদ দিব কি পুরাতন কুরিন সঞ্চিতি 2500। তাহলে আমাদের লাভ ক্ষতি হিসাবে কয় টাকা দেখাইতে হবে? 1700 টাকা দেখাইতে হবে। দেখেন 1 জানুয়ারি 2017 তারিখে কুরিন সঞ্চিতির পরিমাণ ছিল 4000 টাকা। 2017 সালে কুরিন অবলোপন করা হয় 6000 টাকা। পূর্বের অবলোপনকৃত কুরিন পুনরুদ্ধার করা হয় 1000 টাকা। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে দেনাদার 70000 টাকা। দেনাদারের উপরে 10% কুরিন সঞ্চিতির ব্যবস্থা করা হলে লাভ ক্ষতি হিসাবে কত টাকা দেখাইতে হবে? লাভ ক্ষতি হিসাবে তাহলে প্রথমে আমরা লিখব কুরিন। কুরিন কয় টাকা? এই যে দেখেন কুরিন হিসাবে অবলোপন করা হয় 6000 টাকা। তার সাথে যোগ করব আমরা নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি এই যে দেখেন নতুন কুরিন সঞ্চিতি কত? 10%। তাহলে 70000 টাকার 10% মানে কত? 7000। তাহলে কত হবে? 13000 টাকা। এবার তার থেকে আমরা বাদ দিব কুরিন পুনরুদ্ধার। এই যে কুরিন পুনরুদ্ধার 1000 বাদ দিব, বাদ দিলে থাকবে কত? 12000 টাকা। এবার তার থেকে বাদ দিব পুরাতন কুরিন সঞ্চিতি 4000 টাকা। পুরাতন কুরিন সঞ্চিতি কত? 4000 টাকা। তাহলে থাকবে কত? 12000 টাকা। 8000 টাকা। তাহলে থাকবে কত? 8000 টাকা। এই যে 12000 থেকে আমরা 4000 বাদ দিব, তাহলে থাকবে কত? 8000 টাকা। কত থাকবে? 8000 টাকা। একটি মাসে নিট ধারে বিক্রয় কত? 5 লক্ষ টাকা। বিক্রয়ের উপরে 5% কুরিন সঞ্চিতির ক্রেডিট জের 40,000 টাকা। ওই মাসে কুরিন অবলোপন করা হয় 14,000 টাকা এবং কুরিন আদায় করা হয় 2,000 টাকা। তাহলে মাস শেষে কুরিন সঞ্চিতির সমন্বিত জের বা সমাপনী জের কত? সমাপনী জের চাইছে, তাই না? তাহলে প্রথমে আমাকে কুরিন সঞ্চিতি দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি দিয়ে শুরু করবো। এই যে দেখেন প্রারম্ভিক কুরিন সঞ্চিতির জের ছিল কয় টাকা? এই যে 40,000 টাকা। তার সাথে যোগ করবেন নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি কয় পার্সেন্ট? 5%। 5 লক্ষ টাকার 5% মানে কত? 25,000 টাকা। এই যে দেখেন নতুন কুরিন সঞ্চিতি। তাহলে দুইটা যদি আমি যোগ করি তাহলে আমার হবে কত? 65,000 টাকা। এবার দেখেন কুরিন আদায় করছি আমরা কত? 2000। তাহলে সেই 2000 আমরা যোগ করব, কুরিন পুনরুদ্ধার করছি, তাহলে হবে কত? 67,000 টাকা। এবার এই 67,000 টাকা থেকে আমরা পুরাতন কুরিনটা বাদ দিব কয় হাজার? 14,000 টাকা। এই 14,000 টাকা বাদ দিব। এই যে পুরাতন কুরিন সঞ্চিতি 14,000, তাহলে আমাদের থাকবে কত? 53,000 টাকা। এই যে পুরাতন কুরিন সঞ্চিতিটা আমরা বিয়োগ করব, এই যে 14,000, তাহলে আমাদের থাকবে কত? 53,000 টাকা। কত থাকবে? 53,000 টাকা থাকবে। এবার দেখেন দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের 20,000। এবছর আরো 35,000 টাকা দেনাদার সঞ্চিতি ধরা হলো। তার মানে এটা হবে নতুন। একজন দেনাদার 15,000 টাকা আমাদেরকে দিবে না। তাহলে বছর শেষে দেনাদার সঞ্চিতির জের কত? সমাপনী জের চাইছে। তাহলে দেখেন প্রারম্ভিকটা আগে লিখবেন 20,000। এই যে প্রারম্ভিক 20 যোগ করে নতুন 35, তাহলে কত হইল? 55। এবার এই 55 থেকে বাদ দেন আপনি 15। 15 বাদ দিলে থাকবে কত? 40। তার মানে মাস শেষে কুরিন সঞ্চিতির জের হচ্ছে কত? 40,000 টাকা। মাস শেষে কুরিন সঞ্চিতির জের কত? 40,000 টাকা। এবার দেখেন রেও মিলে দেনাদার 52,000 টাকা, লিখিত অনাদায় পাওনা 2,000 টাকা।
এবং অলিখিত অনাদায়ী পাওনা 2000 টাকা। লিখিত মানে যেটা এটা পুরাতন, আর অলিখিত অনাদায়ী পাওনা যেটা এটা নতুন। যদি দেনাদারের উপরে 5% সঞ্চিতি রাখা হয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স 1000 টাকা হয়, তাহলে চলতি বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত রাখতে হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি বলছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কিন্তু মাস শেষে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আমরা কার উপরে ধরি? দেনাদারের উপরে ধরি। তো এই জায়গায় কিন্তু দেনাদার দেওয়া আছে, এই যে দেখেন 52,000 টাকা। তাহলে এই দেনাদার থেকে আমরা বাদ দিব অলিখিত অনাদায়ী পাওনা যেটা নতুন, পুরাতনটা বাদ দিতে হয় না। এই 2000 আমি বাদ দিলাম, তাহলে দেনাদারের পরিমাণ কত? 50। কয় পার্সেন্ট? 5%। তাহলে কত হইল? 2500 টাকা। আর কোনো কিছুর যোগ বিয়োগ করার দরকার নেই, কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ চাইছে। মাস শেষে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমরা কার উপরে ধরি? দেনাদারের উপরে ধরি। যেহেতু দেনাদার এই অঙ্কে দেওয়া আছে, তাহলে সমাপনী দেনাদারের উপরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে সমাপনী দেনাদারটা আমাদেরকে বাহির করে নিতে হবে। সমাপনী দেনাদার কিভাবে বাইর করব? এই যে দেনাদার থেকে নতুন অনাদায়ী পাওনা মানে অলিখিত অনাদায়ী পাওনা যেটা আছে সেটা বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা আসছে এটাই কিন্তু অবশিষ্ট দেনাদার বা নিট দেনাদার। এবার তার উপরে কয় পার্সেন্ট ধরবো? 5%। কত? 2500 টাকা। তাহলে এটা হবে এই যে 2500 টাকা। এই জায়গায় ভুল দেওয়া আছে, এটা 1500 হবে না, এটা কিন্তু 2500 হবে। দেখেন এই জায়গায় কিন্তু ভুল আছে, এটা কিন্তু 1500 হবে না, এটা হবে কত? 2500 হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। মাঝখানে কিন্তু অনেক সমস্যা ছিল, লাইন কেটে গেছে নেটওয়ার্কের কারণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।